জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আগামী 17 কিংবা 18ই জানুয়ারি চলতি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উত্তরবঙ্গে আসছেন এবং তিনি আসার একদিন আগে অর্থাৎ 16ই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাহাড়ে যাচ্ছেন। কেন যাচ্ছেন? তিনি শিলিগুড়িতে মহাকালের মন্দিরের শিলান্যাস করবেন। দুর্গাঙ্গন, জগন্নাথ, মহাকাল এসব নিয়ে আছেন রাজ্য সরকারের যিনি প্রধান, প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কেন্দ্রীয় সরকার বা বলা ভালো নরেন্দ্র মোদী সরকার, তারা বাংলার জন্য কাজের কাজটা করে দিচ্ছে। 1172 কোটি টাকা নতুন করে মঞ্জুর করা হয়েছে তিস্তার ওপরে নতুন একটা আধুনিক সেতু তৈরি করার জন্য। যারা দার্জিলিং এ গেছেন, সিকিমে গেছেন, ভুটানে গেছেন, নেপালে গেছেন, তারা জানেন যে তিস্তা পেরোতে হলে করোনেশন ব্রিজ পেরিয়ে যেতে হয় এবং করোনেশন সেতুটা একটু দুর্বল হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে এবং এই কারণে গত কয়েক বছর ধরে একটা দাবি উঠছিল পাহাড়বাসীর তরফে, মানে ওই এলাকায় যারা থাকেন একদম তিস্তার এপারে ওপারে যাতে একটা আধুনিক সেতু তৈরি করা যায়। দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে নরেন্দ্র মোদীর সরকার 1172 কোটি টাকা মঞ্জুর করে দিয়েছে। একদিকে যখন কেন্দ্রীয় সরকার বা বলা ভালো নরেন্দ্র মোদীর সরকার এ রাজ্যের জন্য, বাংলার জন্য নতুন সেতু, নতুন সড়ক, নতুন স্বাস্থ্য ব্যবস্থা, হাসপাতাল এইগুলো করছে, আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন? তিনি একের পর এক মন্দির তৈরি করছেন। তার কারণটা খুব পরিষ্কার। তার কারণটা সংখ্যালঘু মুসলিমরা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, অন্য একটা দিকে চলে যাচ্ছেন। এই কারণে হিন্দু ভোট তাকে গচ্ছিত করতে হবে, সংরক্ষণ করতে হবে, তাদের সুবিধার কথা, তাদের কথা ভাবতে হবে এবং প্রচার করতে হবে যে হিন্দুরা তোমাদের পাশে আমরা রয়েছি, আমাকে ভোট দাও, 2026-এ আবার আমাকে ক্ষমতায় আনো। এবং যত বেশি এই ধরনের ফেরেববাজি, যত এই ধরনের দুর্নীতি হবে, তত বেশি টাকা আসবে, তত বেশি চুরি করতে পারবে এ রাজ্যের সরকার। এ রাজ্যের সরকারের দল তৃণমূল কংগ্রেস। কেন বলছি বলুন তো? নতুন একটা কেলেঙ্কারি, নতুন মানে সেই সারদা থেকে শুরু হয়েছিল, কোথায় শেষ হয়েছে? স্বাস্থ্যে, শিক্ষায়, সমস্ত জায়গায়, রেশন সহ বিভিন্ন জায়গায়। সে 100 দিনের কাজ হতে পারে, সেটা সড়ক পথ হতে পারে, সেটা বিভিন্ন যে প্রকল্প, শুধু কেন্দ্রীয় প্রকল্প তাই নয়, রাজ্য সরকারও যে বিভিন্ন প্রকল্প দেয়, সেটা স্বাস্থ্য সাথী ধরুন আর যাই ধরুন না কেন, সেখানে যে সীমাহীন চুরি হয়, দুর্নীতি হয়, আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। আজকের যে চুরিটার কথা বলছি, ডাকাতি বলতে পারেন, ফেরেববাজি বলতে পারেন, নোংরামি বলতে পারেন, যা খুশি বলতে পারেন, মানে জালিয়াতি আর কি। বড় আরেকটা নতুন জালিয়াতির কথা আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে 2017 সালে অন্যান্য গোটা রাজ্য বাদ দিন, বিভিন্ন জায়গায় বন্যা হয়। সেটা হাওড়ায় হয়, সেটা মেদিনীপুরে হয়, সেটা মুর্শিদাবাদে হয়, সেটা মালদায় হয়। আজকের এই কেসটা শুধুমাত্র মালদায় যে বন্যা হয়েছিল 2017 সালে, সেই ঘটনায় 100 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে, রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। ঘটনাটা কি না, যে টাকা বরাদ্দ করা হয়েছিল 100 কোটি টাকার কাছাকাছি টাকা, যারা ভুক্তভোগী, যারা পীড়িত, যারা আর্ত মানুষ, তাদের কাছে পৌঁছয়নি। পৌঁছেছে কাদের কাছে? তৃণমূলের নেতাদের কাছে। তৃণমূলের নেতারা, তারা যখন এই ঘটনা প্রকাশ্যে এসেছিল, ওখানকার যারা নেতা মানে অন্যান্য বিরোধী দল, তারা অভিযোগ করেছিল এবং সেই অভিযোগের পরে হাইকোর্ট রায় দিল যে অ্যারেস্ট করো। তারপরে সেই অভিযুক্ত তৃণমূলের নেতারা তারা চলে গেল সুপ্রিম কোর্টে। প্রচুর টাকা থাকতে হয় ভাই, হাইকোর্টে মামলা লড়ার জন্য টাকা থাকতে হয়, আরো বেশি টাকা থাকলে সুপ্রিম কোর্টে যাওয়া যায়। তো সেই সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট বলে দিল না না না, এই অভিযুক্তদের ধরতে হবে। হাইকোর্ট থেকে হুলিয়া জারি করা হলো, মানে ধরতেই হবে। তারপরে আজ অব্দি তাদের দেখা নেই। সেই যে নেতারা যারা অভিযুক্ত, যারা আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে যারা পকেটে ঢুকিয়েছিল, যেভাবে চাকরি চুরি হয়েছিল, রেশন চুরি হয়েছিল, সেইভাবে বন্যা ত্রাণের টাকাও চুরি হয়েছিল। 2017 সালের ঘটনা। কলকাতা হাইকোর্ট 2023 সালে এপ্রিলের 11 তারিখে, আজ থেকে প্রায় 2 বছরেরও বেশি আগে কাছাকাছি, তো কলকাতা হাইকোর্ট রায় দিল, নির্দেশ দিল সিএজি কে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, সিএজি। এরা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ অডিটর সংস্থা, কেন্দ্রীয় সরকারের অধীনে। তাদেরকে তদন্ত করার নির্দেশ দিল। সেই তদন্ত রিপোর্ট অতি সম্প্রতি কলকাতা হাইকোর্টে জমা পড়েছে এবং সেখান থেকে যে রিপোর্ট থেকে জানা যাচ্ছে
যে 100 কোটি টাকা কিভাবে চুরি হয়েছে খালি একবার শুনুন, রিপোর্টটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। যে একটা অ্যাকাউন্টে, মানে একটা অ্যাকাউন্টে, স্পেসিফিক একটা অ্যাকাউন্টে জমা পড়েছে 42 বার, 42 বার টাকা জমা পড়েছে একটা অ্যাকাউন্টে। মানে একজন ব্যক্তি সে 42 রকমের তার আর্ত, তার ঘর উড়ে গেছে, এবং সে তো তৃণমূলের লোক, এটা তো আর পরিষ্কার, এটা তো মানে আপনাদের নতুন করে আর বলতে হবে না। 6,965টা অ্যাকাউন্টে বারবার টাকা জমা পড়েছে। কটা অ্যাকাউন্টে? 6,995টা অ্যাকাউন্টে। অভিযুক্ত কতজন? 108 জন। এর মধ্যে বেশিরভাগই তৃণমূলের নেতা, তৃণমূলের কর্মী, আর কিছু আছেন সরকারি কর্মী। মানে সব যোগসাজশ করে 100 কোটি টাকা কিভাবে ভাগ করে নিয়েছে। কি হয় বলুন তো, যখন এই বন্যা হয়, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, এটা চায়, মানে তৃণমূল সবসময় চায় যে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হোক, তাহলে বেশ কিছু টাকা কেন্দ্রীয় সরকার পাঠাবে রাজ্য সরকারের ফান্ড থেকে। ফান্ড মানে কারোর পৈতৃক সম্পত্তি নয়, সেগুলো সবই ট্যাক্স পেয়ারদের টাকা। সেই টাকাটা মঞ্জুর করা যাবে এবং সবাই মিলে ভাগ করে নেওয়া যাবে, যেটা হয়ে আসছে 2011 সাল থেকে, গত 14.5 বছর ধরে। আপনাদের কাছে নতুন কিছু বলে মনে হচ্ছে না, তার কারণ একটা ক্যাম্পেইন বহুদিন ধরে চলছে, বহু মানুষের কাছে আপনারা শুনছেন যে তৃণমূল মানে হ্যাঁ, একদম যেটা বলছেন সেটাই। তো এই ক্যাম্পেইনটা চলছে, এবং এরপরে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন যে ভাই এত হাজার হাজার কোটি টাকা চুরি হলো, আর তারপরে এই 100 কোটি, এটা আর কি 100 কোটি মানে কিন্তু কম টাকা নয়। 100 কোটি টাকা মানে সেই টাকায় যে আর্ত মানুষ, যাদের বাড়ি নেই, যাদের বাড়ি ভেঙে গিয়েছিল, যাদের ফসল নষ্ট হয়েছিল, যাদের জীবন বিপন্ন হয়েছিল, সেই মানুষগুলোর একটুখানি তারা ত্রাণ পেলে কিছুটা সুরাহা হতো। অতএব এই টাকা চুরি এবং তারপরে তৃণমূলের নেতাদের পালিয়ে যাওয়া, তাদের নাকি ধরতে পারছে না পুলিশ, এখনো পর্যন্ত তারা আড়ালে রয়ে গেছে। এবং যেভাবে আপনারা দেখছেন যে সন্দেশখালিতে নতুন করে কাকে একটা ধরতে গেছিল, কোন একটা চোরকে, সে চোর করেছে কি পুলিশকেই পিটিয়ে ভাগিয়ে দিয়েছে, এরকম ঘটনা ঘটেই চলেছে। এবং সবচেয়ে যেটা আমাদেরকে খুশি করেছে, যে অশীতিপর বৃদ্ধ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, তিনি ভগবানপুরে একটা সভায়, সেখানে গিয়ে গলায় কাপড় দিয়ে সাধারণ মানুষের সামনে তিনি ক্ষমা চেয়েছেন যে তৃণমূল করা আমার ভুল হয়ে গিয়েছিল, আপনারা আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আজকে গণবস্ত্র হয়ে একবারে গণবস্ত্র হয়ে আপনাদের কাছে আমি থাকতে পারবো না, আমার দাঁড়াবার এখন শক্তি খুব কমে গেছে। তাই গণবস্ত্র হয়ে প্রণাম পূজা করি, এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদেরকে সঙ্গে নিয়ে গেলাম, আপনাদের কিছু আমরা করতে পারলাম আমরা, চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। এই সমস্ত পরিবার স্বাধীনতা যুদ্ধে আপনারা যা দিয়েছেন, আপনাদের পরিবাররা যা দিয়েছে, ভারতবর্ষে অক্ষরে অক্ষরে লেখা আছে মহাপেটখানায় দিল্লিতে, অন্য কোথাও খুঁজে পাবেন না। উত্তরপ্রদেশের বালিয়া, মহারাষ্ট্রের সাতারা, মহারাষ্ট্রের সাতারা, উত্তরপ্রদেশের বালিয়া, আর আপনার কাঁথি, আপনার মেদিনীপুর, এই জেলা মেদিনীপুর, সব দিয়ে গেছে, কিচ্ছু পাননি আপনারা। এখনো আমি আপনাদের কাছে বলছি, সরকারটা এনে দেন, 26 সালে সরকারটা এনে দেন, আমি বাঁচবো, অনেকদিন বাঁচবো, টেনে নিয়ে আসবো, হর করে টেনে আনবো, হর করে টেনে আনবো, হর করে টেনে আনবো। আমি জানি কোথায় কি করতে হয়, আমি নিয়েছিলাম বার্ধক্য ভাতাটা আপনারা, আচ্ছা একটা ছোটোখাটো ব্যাপার, আপনারা প্রধান সঙ্গে কথা বলবেন, আমি ওইসব কথা বলিনি। আমি 2-5 হাজার কোটি, 10 হাজার কোটি, 20 হাজার কোটি টাকার কথা বলি। দিদিমণির দলের লোক যদি কেউ আসে, আপনারা আপনাদের মহামূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন, বেশি বেশি করে সুপার থ্যাঙ্কস পাঠাবেন। যদি এই এপিসোড আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব 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 ভালো থাকবেন। আপনাদের পরামর্শ মেনেই আমরা QR কোড দিতে শুরু করেছি। যদি আপনারা মনে করেন আমাদের পাশে থাকবেন, সরাসরি মোবাইল থেকে স্ক্যান করে
নবান্ন নিমন্ত্রণকে সাহায্য পাঠাতে পারেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।